ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে গত ভিডিওতে আমি বীজগণিত রাশি জগতের গুরুত্বপূর্ণ 3টি অঙ্কের সমাধান দিয়েছিলাম। এবার আর বাকি 3টি অঙ্কের সমাধান দেব। তো আশা করি সবাই ভালো আছো, আশা করি সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। তো প্রথমে আমি এখানে 3-এর পরে 4 নম্বর অঙ্কের এখানে ডাকটা লিখে রাখলাম যে একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা। এখন আমাকে এখানে বলছে ক নম্বরে যে রাফিদ 1 ডজন পেন্সিল কিনলো, তার কত টাকা খরচ হবে? কিনলে তার কত টাকা খরচ হবে? সজীব 5টি পেন্সিল এবং 2টি রাবার ক্রয় করেছে, তার কত টাকা ব্যয় হবে? আর গ নম্বরে হচ্ছে জয় 3টি খাতা, 4টি পেন্সিল এবং 1টি রাবার ক্রয় করে দোকানদারকে 200 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তো এটা সমাধান করার জন্য তো প্রথমে আমরা দেখব হচ্ছে 1 ডজন পেন্সিল কিনছে রাফিদ, 1 ডজন পেন্সিলে তার কত টাকা খরচ হয়েছে, তাই একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। ঠিক আছে, একটা পেন্সিলের দাম যদি y টাকা হয় তাহলে সমাধানটা আমরা এভাবে করে নিব। প্রথমে আমরা এভাবে লিখতে পারি যে একটি পেন্সিলের দাম হচ্ছে কত টাকা? y টাকা। 1 ডজন মানে হচ্ছে কি 12টি, যেহেতু বলতে রাফিদ 1 ডজন পেন্সিল কিনছে, 1 ডজন মানে হচ্ছে 12টি। তাহলে আমরা লিখতে পারি যে একটি পেন্সিলের দাম যদি হয় y টাকা, তাহলে 12টি পেন্সিলের দাম হবে হচ্ছে 12y টাকা। এটা হচ্ছে একটা আনসার, এটা হচ্ছে ক নম্বরের আনসার। খ নম্বরে বলছে সজীব 5টি পেন্সিল এবং 2টি রাবার ক্রয় করেছে, তার কত টাকা ব্যয় হবে? তাহলে পেন্সিল কিনছে 5টি, রাবার কিনছে 2টি, একটি পেন্সিলের মূল্য হচ্ছে y টাকা এবং রাবারের মূল্য হচ্ছে z টাকা। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটি পেন্সিলের মূল্য হচ্ছে কি y টাকা, তাহলে 5টি পেন্সিলের মূল্য কত হবে? 5y। আবার একটি রাবারের মূল্য হচ্ছে z টাকা, 2টি রাবারের মূল্য হচ্ছে 2z। যেহেতু এখানে বলে দিছে যে সজীব কী করছে 2টি রাবার এবং কি 5টি পেন্সিল ক্রয় করছে, তাহলে এই যে 5টি পেন্সিলের মূল্য হচ্ছে কি 5y আর 2টি রাবারের দাম হচ্ছে কি 2z। আর এই দুইটার দাম যদি আমরা একত্রে করি তাহলে হচ্ছে তার মোট ব্যয় হচ্ছে 5y প্লাস 2z টাকা। ঠিক আছে, তো আশা করি খ নম্বরটা বুঝতে পেরেছ। এবার গ নম্বরে যাব। গ নম্বরে কী বলা আছে? গ নম্বরে বলা হচ্ছে জয় 3টি খাতা, 4টি পেন্সিল ও 1টি রাবার ক্রয় করে দোকানদারকে কত টাকা নোট দিছে? 200 টাকা নোট দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? তাহলে সে কিনছে 3টি খাতা, 4টি পেন্সিল এবং 1টি রাবার। তাহলে আমরা প্রথমে গ নম্বর এখানে লিখতে পারি যে একটি খাতার দাম হচ্ছে কত টাকা? y টাকা। 4টি খাতার দাম হচ্ছে 4y। আর একটি খাতার দাম যদি হয় x টাকা, তাহলে 3টি খাতার দাম হচ্ছে 3x টাকা। আর একটি রাবারের দাম হচ্ছে কি z টাকা। এই সবগুলো যদি আমরা একত্রে যোগ করি তাহলে হচ্ছে তার মোট ব্যয়। তাহলে খাতা বাবদ ব্যয় হচ্ছে 3x টাকা, পেন্সিল বাবদ হচ্ছে 4y টাকা এবং রাবার বাবদ হচ্ছে z টাকা। যে সবগুলো আমরা একত্রে যোগ করে রাখলাম যে 3x প্লাস 4y প্লাস z। এবার এটি যে সে কিনলো, কেনার পরে সে দোকানদারকে কত টাকা নোট দিচ্ছিল? দোকানদারকে সে 200 টাকার নোট দিল, দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? 200 টাকার যদি নোট দিয়ে থাকে তাহলে দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? মোট ব্যয় হচ্ছে তার 3x প্লাস 4y প্লাস z। তার মানে এই যে 200 টাকা দিচ্ছে, 200 টাকা থেকে এই টাকাটা কী করতে হবে? মাইনাস করতে হবে। এই যে মাইনাস 3x প্লাস 4y প্লাস z। তার মানে এটাই হচ্ছে কি তার নির্ণয় আনসার। দোকানদারকে যে টাকা দেবে, দোকানদারকে যত টাকা নোট দেবে দোকানদার যদি ফেরত দিতে হয় তাহলে এই টাকাটা থেকে সে যত টাকার জিনিস কিনছে এই টাকাটা কী করতে হবে? বাদ দিতে হবে। ঠিক আছে, তো আশা করি 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছ। এবার যে হচ্ছে 5 নম্বর অঙ্কের একটা ডাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং বার্ষিক পরীক্ষা খুবই কমন উপযোগী অঙ্ক। এটা বলা আছে একটি আয়তকার বাড়ির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 একক বেশি। প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 একক বেশি। প্রস্থ হচ্ছে x একক। ঠিক আছে, প্রস্থ হচ্ছে কত একক? x একক। এখন ক নম্বরে বলছে দৈর্ঘ্য কত, খ নম্বরে বলছে ক্ষেত্রফল কত বর্গ একক, আর ক নম্বরে বলছে x = 10 মিটার হলে বাড়ির মেঝে মোজাইক করতে মোট কত টাকা খরচ হবে? উল্লেখ্য প্রতি বর্গ মিটার মোজাইক করতে খরচ হয় 20.5 টাকা। আচ্ছা, এটা বিষয় না, আমার কথা বলছে ক নম্বর দৈর্ঘ্য কত। তার বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 3 একক বেশি। তাহলে প্রস্থ যদি প্রস্থের দ্বিগুণ অপেক্ষা, তাহলে
প্রস্থ যদি এখানে এক্স একক বলে দেয়, তাহলে আমরা যদি এভাবে লিখি যে প্রস্থ হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ। দ্বিগুণ মানে কি 2x অপেক্ষা 3 একক বেশি, তার মানে কি 2x প্লাস 3। এই যে আমরা একবারে লিখে ফেললাম যে দৈর্ঘ্যটা কী হবে 2x প্লাস 3 একক। আশা করি বুঝছো। খ নম্বর বলছে ক্ষেত্রফল কত বর্গ একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ হচ্ছে শুধু এক্স আর দৈর্ঘ্য হচ্ছে কি 2x প্লাস 3। তাহলে আমরা এইভাবে লিখবো যে প্রস্থ এক্স একক এবং দৈর্ঘ্য হচ্ছে কি 2x প্লাস 3 একক। এখন ক্ষেত্রফল মানে কি দুইটা গুণ করতে হবে, তাহলে লিখতে পারি x ইন্টু 2x প্লাস 3। এবার x দ্বারা যদি গুণ করি, x এবং 2x গুণ করলে কী হয়ে যাবে 2x স্কোয়ার প্লাস x দ্বারা 3 কে গুণ করলে কী হবে 3x, তো বর্গ একক। এই কিন্তু খ নম্বর শেষ। ঘ নম্বর বলছে x ইকুয়াল 10 মিটার হলে বাড়ির মেঝে মোজাইক করতে কত টাকা খরচ হবে। তো এক্স এর মান যদি 10 হয় তাহলে প্রস্থ কি x মানে কি 10, আর এখানে ক্ষেত্রফলটা আমরা লিখে রাখলাম যে 2x স্কোয়ার প্লাস 3x। এবার এখানে যদি আমরা x এর মানটা বসাই দিই তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে x ইকুয়াল 10 মিটার হলে আমরা লিখবো যে মেঝের ক্ষেত্রফল 2x স্কোয়ার প্লাস 3x। আমরা এখানে x এর জায়গাতে x এর মান বসালাম 10 স্কোয়ার প্লাস 3 ইন্টু 10 স্কোয়ার মানে 10 100, 100 সাথে 2 গুণ করলে হচ্ছে 200, আর 3 এর সাথে যদি 10 গুণ করি তাহলে হচ্ছে 30, 200 সাথে 30 যোগ করলে হচ্ছে 230। তার মানে টোটাল তার বর্গ একক হচ্ছে 230 বর্গ মিটার। তার মেঝের ক্ষেত্রফল হচ্ছে 230 বর্গ মিটার। এবার এখানে বলা আছে যে উল্লেখ্য প্রতি বর্গ মিটার মোজাইক করতে খরচ হয় 20.5 টাকা প্রতি বর্গ মিটারে। আর এখানে আমরা টোটাল বর্গ মিটারটা বের করছি কত 230 বর্গ মিটার। তাহলে আমরা লিখতে পারি যে 1 বর্গ মিটার মোজাইক করতে খরচ হয় তার 20.50। তাহলে 230 বর্গ মিটার মোজাইক করতে খরচ হয় এটা সাথে এটা যদি গুণ করি তাহলে টোটাল ফল আসবে হচ্ছে 4715 টাকা। ঠিক আছে। তো এই হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত যদি কখনো কোনো অঙ্ক আসে সৃজনশীল, তাহলে এটাকে এভাবে আনসার করতে হবে। আশা করি 5 নম্বরটা বুঝতে পেরেছ। এবার যে বলছে 6 নম্বরে সেম ক্যাটাগরি অঙ্ক। 6 নম্বরে আবার বলা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 মিটার বেশি। প্রস্থের চেয়ে 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যা থাকবে দৈর্ঘ্য তার সাথে আরো 4 যোগ করতে হবে। এবার ক নম্বরে বলছে ঘরটির প্রস্থ দৈর্ঘ্যকে চলকের মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর বলছে ঘরটির পরিসীমা ও ক্ষেত্রফলকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। আর গ নম্বরে বলছে ঘরটির দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থকে 1 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো প্রথমে ঘরটির প্রস্থ এবং দৈর্ঘ্যকে চলকের মাধ্যমে যদি প্রকাশ করি, বলছে প্রস্থের চেয়ে 4 একক বেশি, তার আমরা ধরে নিতে হবে ঘরটির প্রস্থ হচ্ছে x মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে কি তার থেকে 4 মিটার বেশি, তার মানে কি হবে x + 4। আর খ নম্বরে বলে দিচ্ছে হচ্ছে পরিসীমা ও ক্ষেত্রফলকে বীজগণিত রাশি। তাহলে যদি পরিসীমা বের করতে হয়, দৈর্ঘ্য দেওয়া হচ্ছে x, প্রস্থ দেওয়া হচ্ছে x + 4। এর যদি ক্ষেত্রফল আগে বের করি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ যদি তার মানে x ইন্টু x + 4। x দ্বারা যদি প্রথম x এর গুণ করি তাহলে কী হবে x স্কোয়ার, আর x দ্বারা যদি 4 কে গুণ করে তাহলে কী হবে 4x। এটা হচ্ছে ক্ষেত্রফলের বেলা, কারণ আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে। তো এবার যা হচ্ছে পরিসীমা, তো আয়তকারের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে এখানে x + 4 আর প্রস্থ হচ্ছে শুধু x। এবার যদি যোগ করি x আর x যোগ করলে হচ্ছে 2x + 4। 2 দ্বারা যদি এটাকে গুণ করি 2 দুগুণে 4, 4x + 8। এ হচ্ছে তার পরিসীমা। এবার গ নম্বরের দিকে যাব। গ নম্বরে কি বলা আছে আমরা যদি খেয়াল করি, গ নম্বরে বলা হচ্ছে ঘরটির দৈর্ঘ্যকে 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থকে 1 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্যকে যদি 2 মিটার বৃদ্ধি এবং প্রস্থকে যদি 1 মিটার হ্রাস করি তাহলে কি দাঁড়ায়, এই যে 1 মিটার হ্রাসে প্রস্থ হয়ে যাবে হচ্ছে কি x - 1। আগে ছিল x, এখন x থেকে -1। আর যদি দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করি তাহলে 2 মিটার বৃদ্ধিতে দৈর্ঘ্য হবে হচ্ছে কি x + 4 + 2। তাহলে পরের সাথে যদি 2 যোগ করি তাহলে কত হয়ে যাবে 6, মানে x + 6। প্রস্থ হয়ে যাবে x - 1 এবং দৈর্ঘ্য হয়ে যাবে কি x + 6। এবার লিখতে পারি যে আয়তকার ঘরের ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। x + 6 ইন্টু কি x - 1।
এবার এই গুণফলটা চলো এভাবে আমরা লক্ষ্য করি। একবার এক্স দ্বারা গুণ করতে হবে এক্স মাইনাস ওয়ানকে, আবার এই 6 দ্বারা গুণ করতে হবে এই এক্স মাইনাস ওয়ানকে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে দেখো এক্স আর এক্সে গুণ করলে কী হয়ে যাবে, এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স দ্বারা যদি ওয়ানটা গুণ করি তাহলে এক্স, আবার 6 দ্বারা যদি এক্স গুণ করে 6x, প্লাস মাইনাস মাইনাস 6 6, তাহলে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x থেকে যদি মাইনাস এক্স চলে যায় তার মানে কী থাকবে 5x, এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6 বর্গমিটার। ঠিক আছে, তো আশা করি এই অধ্যায়ের এখানে 6টা অঙ্কের সমাধান করেছি সৃজনশীল। এই 6টা অঙ্কের মতো বাকি অঙ্ক ক্যাটাগরি, এরকম ক্যাটাগরি অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বেশি করে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই আশা করি পরীক্ষা তোমরা ভালো করতে পারবে এবং বীজগণিতিক রাশির জগতের যেই অঙ্ক, যেরকম টপিক্স অঙ্ক আসে সবগুলো আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।